আশা করি না তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ ইসলামী ছাত্র শিবিরকে এত সুন্দর অনুকরণ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানের কোন অংশ আপনার মানে সবচেয়ে বেশি ভালো আমার লেগেছে? সবচেয়ে বেশি ভালো লাগছে যখন ভাইয়ারা আমাদেরকে মানে বক্তৃতার মাধ্যমে অনেক বেশি ইন্সপিরেশন করছে, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আসলে অনুভূতি বলতে গেলে খুবই ভালো লাগছে। আজকে একদম প্রথম থেকে আসছিলাম, তখন হচ্ছে যে একদম সময় মতো সব কিছু শুরু হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে। এটা খুবই ভালো লাগছে যে টাইমটা মেনটেন করছে, ওইটা খুবই ভালো লাগছে। আর হচ্ছে যে পুরস্কার পেয়ে তো আমি আরো বেশি খুশি। অনুষ্ঠানে আসার মানে আমন্ত্রণ জানার জন্য এবং হচ্ছে আমাদেরকে এত সুন্দর করে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য, প্লাস এত সুন্দর বক্তব্য শোনানোর জন্য, এবং সাথে আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিয়েছে। তো যিনি সাদ্দাম ভাই ছিল, উনি আমাদের প্রশ্নগুলোর উত্তর খুবই সুন্দর করে দিয়েছে। তো ওভারঅল ছাত্র শিবিরের সব ভাইয়াদেরকে আমি অনেক বেশি থ্যাংক ইউ, যাতে ভাইয়ারা ফিউচারও আমাদের জন্য এমন অনেক সুন্দর অনুষ্ঠান নিয়ে আসে। থ্যাংক ইউ। অনুষ্ঠান ভালোই ছিল, আমাদের আশার চেয়ে অনেক ভালো হয়েছে। আর সব কিছু মিলে অনেক ভালো লাগছে, যেহেতু একটা ফ্রি একটা অনুষ্ঠান ছিল, তো সব কিছু মিলে ভালোই। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। মানে অপ্রত্যাশিত ছিল। তারপরে এখানে জেলা প্রধান যিনি আছে আর কি ছাত্র শিবিরের, উনি ছিল। সবাই মানে ফুল ইয়েটা আমার কাছে অনেক ভালোই লাগছে, অনেক উপভোগ করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা আমাদেরকে অনেক ভালো ভালো গাইডলাইন দিচ্ছে, ক্যারিয়ার সম্বন্ধে অনেক ভালো আইডিয়া দিচ্ছে, যেগুলো আমাদের জন্য মানে লাইফে এগিয়ে যাওয়ার জন্য অনেক ভালো একটা ভূমিকা রাখবে আর কি আমাদের জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নোয়াখালী সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে অনার্স প্রথম বর্ষ 2025-26 সেশনের শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। তো সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই। সেখানে সাদ্দাম ভাই অসাধারণ একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের ভিডিওটাই আপনাদের দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যের ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি। তো পানির মধ্যে দৌড়াদৌড়ি করছে, প্রত্যেকেরই যে নেচার ফিচার আছে, সে জন্মের পরেই অল্প সময়ের মধ্যে এটা শিখে নেয়। এজন্য তার স্কুল লাগে না, কলেজ লাগে না, ইউনিভার্সিটি লাগে না, প্যাট্রোনাইজেশন লাগে না। ভাষা শেখার জন্য 2 বছর ধরে অ আ সরে আ এগুলো শিখানোর কোনো প্রয়োজন হয় না। বাই নেচার সে অনেক কিছু শিখে যায়। মানুষের ক্ষেত্রে হাঁটা চলা করতেও 2 বছর সময় লাগে। এই বেচারার জন্য হসপিটাল লাগে। সেও যদি অসুস্থ হয়ে পড়ে, সামান্য একটা অস্পৃশ্য জিনিস যেটা দেখা যায় না, ক্যান্সারের জীবাণু, হামের জীবাণু, তার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। এত দুর্বল, খুলিকল ইনসানা দয়ীফা, একেবারে দুর্বল করে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে। এই মানুষের নেচার তৈরি করতে গেলে ইউনিভার্সিটি লাগে, কলেজ লাগে, ট্রেনিং লাগে, শিক্ষা লাগে, পরিবার লাগে, সামাজিকীকরণ লাগে, কালচার লাগে। সবকিছু মিলে একটা মানুষকে গ্রো আপ করতে হয়। এরপরেও মানুষ মানুষ হয়ে উঠতে পারে না। একজন মানুষ যার বাবা নাই, মা নাই, রাস্তায় বড় হচ্ছে, হিতাহিত জ্ঞান নাই, সেই মানুষের সেন্স, আর আপনার বাবা আছে, মা আছে, তারা উচ্চ শিক্ষিত, ইউনিভার্সিটি পড়ুয়া, ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, আপনাকে যেভাবে গ্রো আপ করবে ওই দুইয়ের মধ্যে সমান হয় না। কিন্তু আপনার চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, সবকিছু আপনার মতো, অবয়ব আপনার মতো, কিন্তু সাইকোলজিক্যাল প্যাটার্নটা টোটালি আপনার চাইতে ভিন্ন। সে এত হিংস্র হয়, একজন মানুষকে সে হত্যা করে ফেলছে, সে এত হিংস্র হয়, দানবের চাইতে কোনো অংশে সে কম না। কিন্তু আপনার ভিতরে ওই কাজগুলো করতে গেলে প্রচন্ড ট্রমাটাইজ হয়ে যান, প্রচন্ড ভয় লাগে। এটা হচ্ছে একটা শিক্ষার মধ্য দিয়ে এক একজন মানুষ এক এক প্যাটার্নে গ্রো আপ করে, আর এটাকে রিস্ট্রাকচারিং করা দরকার হয়। যখন এটা মানুষ সঠিক শিক্ষা পায় না, তখন একজন মানুষ মোর ডেঞ্জারাস দ্যান আ লায়ন, একটা হিংস্র প্রাণীর চাইতেও ভয়ঙ্কর আকৃতি ধারণ করতে পারে। কিভাবে একটা মানুষ একটা মানুষকে হত্যা করতে পারে, একটা মানুষের সম্পদ লুটপাট করতে পারে, কিভাবে বাবা মা মারা যাওয়ার পরে তার সন্তান বাবা মায়ের লাশ দাফন কাফন না করে সম্পদের ভাগ বাটোয়ারা করার জন্য মারামারি করতে পারে 2 ভাই। বাংলাদেশে তো তাই হচ্ছে সিনারিও। এলাকার মানুষেরা 5 টাকা 10 টাকা করে উঠিয়ে ওই লাশের দাফন কাফন করে, কিন্তু ওই সন্তান তার বাবা আর মায়ের লাশ দাফন কাফন করতে চায় না, কারণ তার সম্পত্তির ভাগ বাটোয়ারার নিষ্পত্তি হয় নাই। তাই এগুলোও তো মানুষ। যে মানুষ মাদকের টাকা না পেয়ে ঐশীর মতো মেয়ে, উচ্চ শিক্ষিত পরিবারের ইংলিশ মিডিয়ামে পড়া মেয়েও হচ্ছে তার পুলিশ দম্পতি বাবা মাকে ছুরি চালিয়ে জবাই করে হত্যা করতে পারে। মাদকের টাকা না পেয়ে মায়ের গায়ে অস্ত্র নিয়ে আঘাত করতে যায়, মা হাত পা ধরে ছেলেকে বলে যে আমার মারিস না, যা আছে টাকা সব দিচ্ছি তোকে। এত হিংস্র একটা মানুষ হয়। আবার আপনি এগুলো কল্পনাও করতে পারেন না। আপনার মানবিকতা আবার ভিন্ন রকম।
একই মানুষ, কিন্তু প্যাটার্ন চিন্তা ভিন্ন হয়। এটা হচ্ছে তার সাইকোলজিক্যাল প্যাটার্ন তৈরি হয় ঐশী স্বর্গীয় যে শিক্ষা, ঐশী শিক্ষা, এটার মধ্য দিয়ে। যে মানুষ এই শিক্ষাটা পায় না, সে হিংস্র প্রাণীর চাইতেও ডেঞ্জারাস হয়ে যায়, যেটাকে আমরা মোরাল এডুকেশন বলছি। এবং এই এডুকেশনের মূল কাজটা কি? এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। আপনার হারমোনিয়াস ডেভেলপমেন্ট হচ্ছে ওই দৃষ্টিকোণ থেকে আমি এডুকেশন গ্রহণ করছি, হাউ ক্যান আই মেক আ প্রপার্টি, হাউ ক্যান আই লিড আ লাক্সারিয়াস লাইফ, দ্যাট ইজ দ্য পারপাস অফ গেইনিং এডুকেশন। কিন্তু এডুকেশনের উদ্দেশ্য এটা ছিল না। একজন মনীষী বলেছে, তুমি যদি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, চতুর্থ আর হিসেবে রিলিজিয়নকে তুমি রাখো, পঞ্চম আর হিসেবে তুমি যাকে পাবে সে হচ্ছে একটা রাস্কাল। আমাদের সোসাইটিতে জনসংখ্যা বাড়ছে 20 কোটি, এক সময় ছিল 7 কোটি। স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে 56 বছর পরে এসে সেটা 20 কোটিতে রূপ নিয়েছে। কিন্তু মানুষের সংখ্যা গ্রাজুয়ালি কমে যাচ্ছে, মানুষ বাড়তেছে না, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি, মানুষ কিভাবে হারিয়ে যাচ্ছে? শিক্ষার হার বাড়ার সাথে সাথে ধর্ষণের রেট কমার কথা, শিক্ষার হার বাড়ার সাথে সুশাসন নিশ্চিত হওয়ার কথা, শিক্ষার হার বাড়ার সাথে সাথে দুর্নীতি কমার কথা, শিক্ষার হার বাড়ার সাথে সাথে লুটপাট লুটতরাজ কমার কথা ছিল, শিক্ষার হার বাড়ার সাথে সাথে নারী নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাই শিক্ষার হার বাড়ে, হত্যাকাণ্ডের পরিমাণ বাড়ছে, লুটপাটের পরিমাণ বাড়ছে, ছিনতাইয়ের পরিমাণ বাড়ছে, ধর্ষণের পরিমাণ বাড়ছে। ইটস পজিটিভ অ্যালাইনমেন্ট উইথ এডুকেশন এন্ড দ্য ডিমোরাল অ্যাক্টিভিটিস। ওয়াই? এটার মূল কারণটা হচ্ছে এডুকেশনের মধ্যে যে পারপাসটা থাকার কথা ছিল, সেই ইথিক্যাল জায়গা, হারমোনিয়াস ডেভেলপমেন্টের ওই মাইন্ড অ্যান্ড সোল, আত্মাকে পরিশুদ্ধ করার কাজটা শিক্ষা করতে পারছে না। শিক্ষা করছে বস্তুবাদী মানসিক একটা সোসাইটি স্ট্রাকচার তৈরি করে রাখছে। এখন বলবেন, তাইলে এই বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হয়ে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাল্টিক অঞ্চলের দেশগুলো, ল্যাটিন আমেরিকার দেশগুলো, নর্থ আমেরিকার দেশগুলো অনেক উন্নত হয়ে গিয়েছে। আমাদের এশিয়া মহাদেশের সাউথ এশিয়ার দেশগুলো উন্নত হচ্ছে, নর্থ এশিয়ার দেশগুলো উন্নত হচ্ছে। তাহলে এদের এডুকেশন কি ঠিক না? ওই এডুকেশন হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, মানুষকে বস্তুবাদী তৈরি করে। আপনি যান সুইডেনের, যান আমেরিকাতে, 46% সন্তান পাবেন যে সন্তান জানে না তাদের বাবা কে, হু ইজ দেয়ার ফাদার। সুইডেনে যান, সেখানে 72% বলবে আই ডোন্ট নো হু ইজ মাই ফাদার, আমি জানি না আমার বাবা কে। সিঙ্গেল মাদার কনসেপ্ট, মা যে সতীত্বহারা, বিয়ের পূর্বেই তার এই সন্তান হয়েছে, এগুলো তাদের আত্মস্বীকৃত, যার ফলে ওই মায়ের প্রতি তার কোনো লায়াবিলিটিস নাই। মৃত্যুর সময় নিঃসঙ্গ জীবনযাপন করে, পারিবারিকীকরণ, সামাজিকীকরণ নাই, পারিবারিক একটা বন্ডিং সেগুলো গ্রো আপ করে ওঠে নাই। সেখানে পরিণতিতে কি হচ্ছে? জাপানে, জার্মানিতে সুইসাইড স্কোয়ার তৈরি হচ্ছে। সব উদ্যোগে মৃত্যুবরণ করাকে আইনগতভাবে বৈধতা দেওয়া হয়েছে, যে জীবনযাপন আর ভালো লাগে না, এখন মৃত্যুবরণ করি। চায়না চোখ দাঁতানো উন্নয়ন হয়েছে, কিন্তু ডে বাই ডে সুইসাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে কেন? সবচেয়ে বেশি সুইসাইডের রেট হচ্ছে ওই পশ্চিমে, সবচেয়ে বেশি সুইসাইডাল রেট হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে। কেন মানুষ মারা যেতে চায়? এত সুন্দর ভুবনে কেন থাকতে চায় না, যেখানে চোখ ধাঁধানো, জৌলসতা, বিশাল বিশাল অট্টালিকা, রম্য প্রাসাদ, এর মধ্যেও মানুষ থাকতে চায় না। আর আমার বাংলাদেশে একজন মরতেও চায় না, এত যন্ত্রণা তাও মরতে চায় না। কারণটা কি? সামাজিক বন্ডিংস, আত্মিক বন্ধন, এগুলো অনেক প্রগাঢ়। এই দেশে এখন ইথিক্যাল এডুকেশন আছে, সমাজ থেকে, পরিবার থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করে। এই জায়গায় আমাকে মানবিক হয়ে শিক্ষা যেহেতু গড়ে উঠতে দিচ্ছে না, এই শিক্ষার অ্যালাইনমেন্টের সাথে মানবিকতাকে তৈরি করা ইসলামী ছাত্র শিবিরের অন্যতম একটা রেসপন্সিবিলিটি। সেটা পুনর্গঠন করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে। দ্বিতীয়, আমরা একটা মিশন ঠিক করেছি, এই ইথিক্যাল মানুষগুলোকে আমরা গড়ে তুলবো, পাশাপাশি আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে সৎ, দক্ষ আর দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করব। তাদের ভিতরে শুধু সততা থাকলে হবে না, দক্ষতা থাকতে হবে। সৎ মানুষ কিন্তু অদক্ষ মানুষ, তা দিয়ে সোসাইটি চলে না। অদক্ষ মানুষ, তার ভিতরে সততা থাকলেও সেটা সেল করার মতো কোনো ওয়ে থাকে না। একজন রিক্সাওয়ালা অনেক সৎ, তাতে লাভটা কি? দুর্নীতি সে বন্ধ করতে পারবে না। একজন দিনমজুর অনেক সৎ, সুযোগের অপেক্ষায়, সুযোগ পাইলে আবার এরা আবার অসৎ হয়ে দাঁড়ায়। তো সুযোগে অনেকে সৎ থাকে, সুযোগ পাওয়ার পরে কে সৎ আছে, এটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার।
এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। আমাদের ইসলামী ছাত্র শিবির তার জন্মলগ্ন থেকে লক্ষ লক্ষ ছাত্রকে বিদায় দিচ্ছে, যারা প্রফেশনাল জায়গায় তাদের কাজগুলো করছে। এবং আওয়ামী লীগের সময় আমাদের ভাইদেরকে বাছাই করার একটা ওয়ে ছিল, তাদের ঘুষ খায় না কে, সুদ খায় না কে, নামাজ পড়ে কে, সালাম দেয় কে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে কে, টাকনুর উপরে প্যান পরে কে, তাহলে সে শিবির। এটা যদি বাইরের কেউ করে, এটা এমন ভাবে তারা ট্রমাটাইজ হয়েছে যে এই সিম্বল মানেই হচ্ছে শিবির। যত ভালো কাজের সাথে ইসলামী ছাত্র শিবির এভাবে করে আইডেন্টিফাই করে করে প্রতিটা ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে অত্যাচার করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে, ক্যাম্পাসে আমাদের কাজ করতে দেওয়া হয় নাই, শিক্ষা জীবন শেষ করতে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এখন একটা পথ পরিক্রমায় আমরা এই পর্যন্ত এসেছি। আমরা চাই এই সমাজের যত সমস্যা আছে সব সমস্যাগুলো ইসলামের মাধ্যমে সলিউশন হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্তা যিনি মানুষের জন্য একটা ঐশী গ্রন্থ পাঠিয়েছে এই পৃথিবীতে। এই ঐশী গ্রন্থটা কোনো মানুষের রচনা না। আপনি যে আইন রচনা করবেন এটা আপনার সুবিধার জন্য। ইন্টিরিমের সময় অনেকগুলো অধ্যাদেশ জারি করেছিল, এগুলো যদি আইন হয়ে যায় আর এই আইন কেউ ভায়োলেট করে তাহলে সর্বোচ্চ আপনার ফাঁসি, মৃত্যুদণ্ড হতে পারে। এই ইন্টিরিমের প্রায় 13-14টা অধ্যাদেশ যেগুলো বর্তমান সরকার আবার ল্যাপস করে দিছে। এই সরকারের মনে হয়েছে যে এটা ভালো না, এই জন্য সে ল্যাপস করছে। আবার আওয়ামী লীগের সময় আইসিটি অ্যাক্ট ছিল, যে অ্যাক্টে অসংখ্য মানুষকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে, যাবজ্জীবন রায় দেয়া হয়েছে, মানুষের জীবনকে শেষ করে ফেলছে যে আইন। এটা মানুষের তৈরি করা আইন, আওয়ামী লীগের সুবিধার জন্য করেছে, ইন্টিরিম এসে সেটাকে আবার বাতিল করছে। পৃথিবীতে এত আইন মানুষ যা তৈরি করে এটাকে তারা বলে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম। আর এই ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজমের উৎপত্তি হয়েছে পশ্চিমে। আগে পশ্চিমের নাম তো পশ্চিম ছিল না, এগুলো খ্রিস্টিয়ান রাষ্ট্র ছিল। এই খ্রিস্টিয়ানিজম যখন গির্জার সাথে গবেষণার একটা কনফ্লিক্ট লাগলো, ওই ধর্মগুলো আপডেট না, ওই ধর্মের মধ্যে মিথ্যা কথা আছে, ওই ধর্মের মধ্যে নানা ধরনের বিষয়গুলো ইনকর্পোরেট করা হয়েছে, ইন্টেনশনালি সংযুক্ত করা হয়েছে, এবং গির্জা তার মতো করে চলতে গিয়ে সোসাইটির গবেষণার সাথে যখন কনফ্লিক্ট বেজে গেল, তখন ভায়োলেন্ট বাড়লো, অনেক বেশি বেড়ে গেল। তখন তারা আন্ডারস্ট্যান্ডিং করলো যে পশ্চিমায় আমরা যে জ্ঞান গবেষণা করি সেটা দিয়ে রাষ্ট্র চলবে, আর রাষ্ট্র গির্জার কাছে শপথ নেবে, আর গির্জা হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক থাকবে। এভাবে তারা একটা কনফ্লিক্ট রিডিউস করলো। আর তাদের যে সভ্যতা, এটার একটা নাম দিতে হবে, তাই তারা ওয়েস্টার্ন সভ্যতা এটা নাম দিল। আগে ওয়েস্টার্ন সভ্যতা ছিল হচ্ছে খ্রিস্টিয়ান একটা আইডিওলজি, খ্রিস্টিয়ান একটা সোসাইটি ছিল সেই সময়। এরপরে সোসাইটি কিভাবে চালাইতে হবে, আইন তো লাগবে। আইন তৈরির জন্য তারা গবেষণা করা শুরু করলো। গবেষণা করতে 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 একটা আইন তারা দাঁড় করালো, এইটাকে তারা বললো থিসিস। এই থিসিসটা যখন বাস্তব জীবনে অ্যাপ্লাই করা শুরু করলো, সেটাকে আবার তারা বলছে কিছু জিনিস হয়ে যায় ভুল, যে না এটা বাস্তব জীবনের সাথে সাংঘর্ষিক, শুনতে ভালো লাগে, আইন কানুন ভালো, কিন্তু বাস্তব জীবনে চলে না। এটাকে নিয়ে আবার থিসিস করে, সেটাকে তারা বলে অ্যান্টিথিসিস। অ্যান্টিথিসিসের মধ্য দিয়ে আগের থিসিসের কিছু অংশ বাদ দেয়, কিছু অংশ রেখে দেয়, যেটা বাদ দেয় আজীবনের জন্য বাদ দিয়ে দেয়। তাহলে থিসিস, অ্যান্টিথিসিস। এবার অ্যান্টিথিসিস কিছুদিন যাওয়ার পরে দেখে এটাও ব্যাকডেটেড, এই আইন দিয়ে সমাজ এখন আর চালানো যাবে না, তাহলে আবার আরো কিছু গবেষণা করো, নতুন কিছু আবার আনে, আর অ্যান্টিথিসিস থেকে আবার কিছু বাদ যায়, ওইটাকে আবার বলে সিনথিসিস। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। এইভাবে করে করে মানুষ তার জ্ঞান গবেষণা বুদ্ধি শুদ্ধি দিয়ে যখন যেটা ভালো, আজকে এটা ভালো তো কালকে ওইটা খারাপ, কালকে ওইটা ভালো তো পরের দিন ওইটা খারাপ, এই খারাপ ভালোর দোলাচলের মধ্য দিয়ে তাদের আইন প্রণয়ন করা হয়, যা মানুষের জন্য কোনো সময় জুলুম, কখনো শাসকদের তুষ্টির জন্য, ভালোর জন্য তারা শুধুমাত্র এই আইনগুলো প্রণয়ন করেছে। এই জিনিসটাকে বলে ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম, দান্দিক বস্তুবাদিতা। সমাজ ব্যবস্থায় এই দান্দিক বস্তুবাদিতা ওয়েস্টার্ন সোসাইটি উপহার দিয়ে সমাজের মধ্যে একটা ক্যাওটিক সিচুয়েশন তারা তৈরি করে রাখছে। আর এর এগেইনস্টে ইসলামিক একটা ফিলসফি আছে, আইডিওলজি আছে, যে আইডিওলজি একেবারে ইউনিভার্সাল। রাসূলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত এই আইডিওলজিটা চলবে। এই আইডিওলজির মধ্যে কোনো ধরনের ভুল পৃথিবীর কেউ বের করতে পারবে না, কারণ এটা আল্লাহ তৈরি করছে, আর আল্লাহ মানুষকেও তৈরি করেছেন। মানুষের জন্য যে আইন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, আল্লাহ মানুষকে তৈরি করেছেন, মানুষের কোনটা ভালো এইটাও আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সুতরাং তার আইনই হচ্ছে সবচেয়ে পিউরিফাইড, সবচেয়ে আপগ্রেডেড এবং সবচেয়ে মানবতার জন্য উপযোগী একটা আইন, যে আইনটা দিয়ে আমরা বলি এই সোসাইটির সব সমস্যার সমাধান করা যায়। ইসলামিক ল কখনো ব্যাকডেটেড হয় না, এটা গবেষণার উপরে ডিপেন্ড করছে। সুতরাং এই আমাদের রাষ্ট্রের যে অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, সাংস্কৃতিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, এগুলো সব সলিউশন আমরা ইসলামের মাধ্যমে করে দিতে চাই।
এবং ইসলামকে বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, যেটাকে বলা হচ্ছে কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। আপনার জীবনের ঘুম থেকে বিবাহ, পরিবার, চলাফেরা, আত্মীয়তার বন্ধন, লেখাপড়া, সামাজিকীকরণ, সব কিছুর বিস্তারিত বর্ণনায় ধর্মগ্রন্থের মধ্যে আছে। ইভেন রাষ্ট্র পরিচালনা, অর্থ পরিচালনা, সব বিষয়গুলো ইসলামের মধ্যে আছে। ইসলামের ধার করতে যেতে হয় না পশ্চিমাদের কাছে, পূর্বের কাছে ধার করতে হয় না, কারো কাছ থেকে কোনো ল ধার করতে হয় না, কোনো কিছুই করতে হয় না। এটাকে আমাদের জানতে হবে। ইসলামিক শরিয়া যেটা, ইসলামিক ল যেটা, ইসলামিক রাষ্ট্র কাঠামো যেটা, এবং সেটার ব্যাপারে ইসলামী ছাত্র শিবির প্রাথমিক পর্যায়ে দাওয়াতি কাজ করছে, স্টুডেন্টদেরকে লেসন দেওয়ার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, এবং এই রগুলো রিফরমেশনের জন্য ধারাবাহিকভাবে আন্দোলন করে তুলছে। একজন প্রশ্ন করছেন, আপনারা এত বড় প্রোগ্রাম করার জন্য টাকা পান কোথা থেকে? অনেকগুলো সোর্স আছে। এটা হচ্ছে আমাদের আয়ের একটা বিগেস্ট একটা সোর্স। তৃতীয় সোর্স হচ্ছে আমাদের কিছু প্রকাশনী আছে, বই খাতা আছে, বই আমরা বের করি প্রতি বছর। অসংখ্য নান্দনিক প্রকাশনী, সায়েন্সের জন্য, কমার্সের জন্য, আর্টসের জন্য, স্কুল ছাত্রদের জন্য, এগুলো বের করি। এটার একটা মুনাফা আছে আমাদের, ওই মুনাফা থেকে আমাদের আয় হয়। আর আছে আমাদের কিছু পত্রিকা, সেখান থেকে আয় হয়। এই সব আয়গুলোর আবার সুনির্দিষ্ট ব্যয়ের পন্থা এবং খাত রয়েছে, সেই খাত অনুযায়ী ব্যয় করতে হবে। সেইভাবেই আমরা এই ম্যানেজমেন্টটা গ্রো আপ করার জন্য চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের যেহেতু ময়লা আবর্জনা অর্থ এখানে ইনকর্পোরেট হয় না, কোনো খারাপ জিনিস এটাকে স্পর্শ করে না, এ কারণে 2 টাকার মধ্যে আল্লাহ 2 কোটি টাকার বরকত দিয়ে দেয়। আমাদের এই অর্থ ব্যবস্থাপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি বরকত দিয়েছেন, এবং এই প্রোগ্রামগুলো আমরা সহজেই করতে পারি। পরীক্ষার হলে শিবিরের বাইরে কি সহযোগিতা করে নাকি নৈতিকতা মেনটেন করে? পরীক্ষার হলে সহযোগিতা বলতে আনইথিক্যাল কোনো কাজ, এগুলো করা নিষেধ। কারো দেখে লেখা, কারো কাছে সিরকুট প্রোভাইড করা, এগুলো করলে আমরা যদি জানতে পারি, প্রশাসন ব্যবস্থা না নিলেও ছাত্র শিবির আগে তাকে সাসপেন্ড করে, সংগঠন থেকে বহিষ্কার হয়। মিছিলের আগে স্লোগান প্র্যাকটিস হয় নাকি চায়ের দোকানে আড্ডায় প্র্যাকটিস হয় বেশি? না, মিছিলে আমাদের স্লোগান মিছিলেই প্র্যাকটিস হয়, আগে পরে প্র্যাকটিস করার সুযোগটা নেই। ডিসেম্বরে আপা আসছে, সে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে তার বিচারের মুখোমুখি হতে হবে না? আমরা তাকে আনার জন্যই তো সরকারকে বলছি। ওইখানে বসে মাঝে মাঝে বিষধর সাপের মতো উসফাস উকিঝুঁকি মারে। যখন দেখে সে বাংলাদেশে অপাঙ্ক্তেয় হয়ে গিয়েছে, তাকে নিয়ে আর দুনিয়ার কেউ আলোচনা করছে না, হঠাৎ করে একটা ভিডিও ছেড়ে দেয়। এই তো সামনে প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, ওই সময় আসতেছি আমরা, তো 23শে জুন একজনেরও খোঁজ নাই, মিছিল মিটিং করার লোক নাই। এরপরে বলছে ডিসেম্বরে আসতেছি, কোন ডিসেম্বর সেটা কিন্তু মেনশন করে না। আগামী ডিসেম্বর, এটা এই ডিসেম্বরে হইতে পারে, পরেরটাও আগামী, তার পরেরটাও আগামী, অথবা কিয়ামত পর্যন্ত সে আগামী নাও আসতে পারে। তবে আমরা চাই তার কথা অনুযায়ী সে ডিসেম্বরেই আসে। দেশের জনগণ এয়ারপোর্টে তাকে রিসিভ করবে, উষ্ণ সংবর্ধনা দিবে, এরপরে কারাগার প্রস্তুত আছে। আর ফাঁসির দড়ি তো এখন সরকার শুনছি অর্ডারটা দিবে তার জন্য, স্পেশাল দড়ি। তো তাকে তো ফিরে আসতেই হবে, জনগণ পাঠাবে তাকে, ভারতের জনগণই পাঠাবে ইনশাআল্লাহ। নবীন শিক্ষার্থী হিসেবে আমি কিভাবে আপনাদের সংগঠনে কাজ করতে পারি? আমাদের সংগঠনে এই প্রোগ্রাম হয়, সামাজিক আরো প্রোগ্রাম আছে, এগুলোতে অ্যাড হবেন। যদি সংগঠনের কর্মসূচি, কর্মপদ্ধতি ভালো লাগে, সমর্থক ফর্ম পূরণ করবেন, সমর্থক হবেন। এরপরে যদি আরো ভালো লাগে, জানার চেষ্টা করবেন। কর্মী সিলেবাসের কিছু বই আছে ইসলামী ছাত্র শিবিরকে জানার জন্য, সেটা পড়ে কর্মী হতে পারবেন। এরপরে কর্মী হওয়ার পরে যদি মনে হয় যে না, আরো কিছুদিন সংগঠন করা যায়, ভালো লাগছে, সাথী সিলেবাসের আরো কিছু বই আছে, ওইটাও কিছু পড়তে হবে। এরপরে সদস্য সিলেবাস, ভাইবা সিস্টেম, বিসিএস এর যত প্রক্রিয়া আছে ছাত্র শিবিরে তার চাইতেও কঠিন কঠিন প্রক্রিয়া, লিখিত পরীক্ষা, ভাইবা, মক টেস্ট, এরপরে হচ্ছে কেন্দ্রে গিয়ে ফেস করা, কেন্দ্রীয় সভাপতির ভাইবা ফেস করা, এই সব 9-10টা স্টেজ পার হয়ে গিয়ে তারপরে শিবিরের সদস্য হতে হয়। ওই পর্যন্ত যদি ধৈর্য থাকে তাহলে আগাতে পারবেন, ধৈর্য না থাকলে যে পর্যন্ত ভালো লাগে সে পর্যন্ত থাকতে পারবেন। আপনার জন্য এটা উন্মুক্ত, কাউকে জোর করে ইসলামী ছাত্র শিবিরের কোনো স্তরে কিছুই করা হয় না। বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে জয়েন এবং নতুন শিক্ষার্থীদের জন্য আপনাদের কি উদ্যোগ রয়েছে? নতুন শিক্ষার্থীদের জন্য আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। আপনারা ভালোভাবে শুনেন, বর্তমান সময়টা এত বেশি কম্পিটিটিভ জায়গা, বাংলাদেশে আপনারা এমন একটা সময় জন্মগ্রহণ করছেন, আপনাদের কপাল খারাপ। কপাল খারাপ এই অর্থে বলি, আর এমন একটা কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা ভর্তি হয়েছেন, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, প্রতি বছর 4 লাখ স্টুডেন্ট যারা ভর্তি করে, কিন্তু 4 লাখ কর্মসংস্থান তারা কোনোদিন সৃষ্টি করে নাই। বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়,
কিন্তু আনফরচুনেটলি তার একাডেমিক কারিকুলাম সিস্টেম এমন তৈরি করা, এটা একটা বেকারত্বের ফ্যাক্টরি তৈরি করে রাখছে। সবচেয়ে বড় বেকারত্বের ফ্যাক্টরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বেকারত্বের ফ্যাক্টরি নাই তা বলবো না, অনেক বেকারের ফ্যাক্টরি তারা তৈরি করছে। শিক্ষা ব্যবস্থা ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন না, অ্যালাইনমেন্ট না। আপনি সিঙ্গাপুরে গেলে একটা জিনিস দেখবেন, মালয়েশিয়াতে গেলে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এডুকেশনের ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন। একটা ইউনিভার্সিটি একটা সাবজেক্ট খুলবে, ওই ইউনিভার্সিটিতে শুরুতে বলতে হবে যে এই সাবজেক্ট খোলার পরে কতজন ছাত্র ভর্তি করবে আর সেই ছাত্ররা কোথায় চাকরি পাবে। এই প্রশ্নের উত্তর না দিলে কোনো ইউনিভার্সিটির কোনো সাবজেক্ট খোলার কোনো পারমিশন নাই। এখন যদি ওই ইউনিভার্সিটির সাবজেক্টটা খুলতে হয় তাহলে ওই ইন্ডাস্ট্রির সার্টিফিকেট লাগবে, এমইউ লাগবে স্বাক্ষর করা। ওই ইন্ডাস্ট্রি ওই ইউনিভার্সিটির ওই ফ্যাকাল্টির ডেভেলপমেন্টের জন্য তারা ইনভেস্টমেন্ট করবে, এবং ওই ইন্ডাস্ট্রির ওই ফ্যাকাল্টি এটা জানে যে ওই ফ্যাকাল্টি থেকে যে ছাত্ররা বের হবে তারা আমার এখানে জব করবে। সুতরাং 4 বছর 5 বছর তারা যে লেখাপড়াটা করবে, এই সময় সবচেয়ে বেস্ট লেখাপড়া, বেস্ট কারিকুলাম, বেস্ট সার্ভিস, বেস্ট ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন, বেস্ট ট্রেনিং যদি আমি দিতে পারি তাহলে বেস্ট একটা এমপ্লয়ি আমি পাবো, কোনো ফ্রেশ এমপ্লয়ি আমার দরকার নেই। তাহলে আপনি চাকরি করলেন, আপনিও জানেন এই ইউনিভার্সিটির এই জায়গায় এই সাবজেক্টে ভর্তি হইলে আমার চাকরি হচ্ছে অমুক জায়গায়। সুতরাং আপনার ইউনিভার্সিটি ভর্তি হওয়া মানে অমুক জায়গায় চাকরির নিশ্চয়তা। আপনি না করলে ভিন্ন জায়গায় যেতে পারেন, এটা কোনো রেস্ট্রিকশন নাই, কিন্তু আপনার চাকরির সেক্টর ফিক্স করা আছে। আর ওই ডিপার্টমেন্টে যত টাকা ওই ইন্ডাস্ট্রি দেয় উন্নয়নের জন্য, সেটা দেয় এই কারণে যে ওইখানে দিলে যা তৈরি হবে এটা আমার জন্যই উপকার, দিন শেষে ওরা আমার এখানে চাকরি করবে। এটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড এডুকেশন সিস্টেম। এটা পৃথিবীর উন্নত সব দেশগুলোতে আছে। চায়নার মতো 130 কোটি মানুষের দেশে এটা আছে। চায়নায় বাংলা পড়ানো হয়, শুনলে অবাক হবেন। আমি চায়নার সাংহাইতে গিয়ে দেখছি, বেইজিং এ দেখছি, গুয়াংজুতে দেখছি, বাংলার ছাত্র বড় বড় ইনস্টিটিউট করে রাখছে। ভর্তি হয় এক একটা ইনস্টিটিউটে এক একটা ইয়ারে 19 জন 20 জন স্টুডেন্ট। জিজ্ঞাসা করলে যে তুমি বাংলায় পড়ো কেন, আমাদের সাথে তো বাঙালির সাথে ওরা গেলেই হচ্ছে কোঅপারেট করে ভাষা শেখার জন্য। তো বাংলায় ভর্তি হওয়া ওইখানে কিন্তু অনেক ডিফিকাল্ট। এটা হচ্ছে সিএসসি তে ভর্তি হওয়া খুব সহজ, কিন্তু বাংলায় অনেক ডিফিকাল্ট। কারণ ওই 20 জন ভর্তি হয়, ওই 20 জন পরবর্তীতে বাংলাদেশের যত ব্যবসা বাণিজ্য আছে চাইনিজের, ওইগুলো তারা টেক ওভার করবে, দেখাশোনা করবে। বাংলার সাবজেক্ট পড়ে কিন্তু রবীন্দ্র পড়ে না, শরৎ পড়ে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ে না। তাই বলে এগুলা না পড়লে বাংলা বোঝো কেমনে? আমাদের বাংলা সাহিত্য মানে তো ওইগুলা। বাংলায় অনার্স মাস্টার্স পাস করা তো সহি শুদ্ধ ভাবে নির্ভুল ভাবে কোন একটা আর্টিকেলও লিখে শেষ করতে পারে না বাংলার ছাত্র বাংলাদেশ। পড়ায় হচ্ছে সরোজ, বঙ্গিম, ফররুক আহমেদ বা এই যে উপন্যাসগুলো পড়ায় একটা সাবজেক্ট শেষ করে ফেলে। এরপরে যে সে কি করবে, এত এত বাংলার সাবজেক্ট কিন্তু বাংলার কোনো চাকরি বাংলাদেশে নেই। এত এত রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞানের চাকরি বাংলাদেশে সৃষ্টি করা হয়নি। সমাজ বিজ্ঞান ভরপুর, চাকরি নাই। দর্শন চাকরি নাই, পালি চাকরি নাই, উর্দু চাকরি নাই। এত সাবজেক্ট কেন খুলছো তুমি? এই সাবজেক্ট প্রয়োজন আছে, কিন্তু মানুষ যদি বেকার হয়ে ট্রমাটাইজ হয়, এই সাবজেক্ট কি গুলে পানি খায় কেউ? না, এটা আবার তার জন্য ঘৃণার পাত্র হয়ে দাঁড়ায়। এই সাবজেক্টের পরিচয় দিতে পারে না, অথচ এই সাবজেক্টগুলোতে অ্যাসেট। চায়নায় বাংলা পড়ছে, বাংলা পড়ার পরে তার যে চাকরি হচ্ছে, একজন সিএসসি ইঞ্জিনিয়ারের সেই পরিমাণে বেতনের চাকরি তারা দিতে পারে না বা হয় না। কারণ বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো ওই বাংলা ভাষা জানলে তিনি হচ্ছেন লিড দিবেন, একটা পর্যায়ে বড় এই প্রতিষ্ঠানগুলোর এমডি হবেন, সিও হবেন। ওইটার জন্য যে কয়জন দরকার ওই এস্টিমেশন করে ওই কয়জনকেই ওই সাবজেক্টটা পড়ায় শুরু হয়। আর বাংলাদেশে কি অবস্থা? আপনি যদি পড়তে চান আইনে, আপনারে পড়াবে দর্শনে। আপনি যদি পড়তে চান অর্থনীতিতে, আপনারে পড়াবে সমাজ বিজ্ঞানে। অনেক সময় দেখি বিজ্ঞানী হয়, ইচ্ছা ছিল কেমিস্ট্রিতে পড়ে বিজ্ঞানী হওয়ার, হয়ে গেছে হচ্ছে সমাজ বিজ্ঞানের বিজ্ঞানী। কিছু করার নাই, চান্স পায় নাই, আর তার মেধাটা এইভাবে ইভ্যালুয়েশন করে। এরপরে আপনি যাবেন চাকরির বাজারে, করবেন হচ্ছে ইউনিভার্সিটির চাকরি, কলেজের চাকরি, অথবা যাবেন ইসলামী ব্যাংকের চাকরি। ইসলামী ব্যাংকে চাকরি করে কারা? কেমিস্ট্রিতে পড়া ছাত্র ইসলামী ব্যাংকে চাকরি করতে। কেমিস্ট্রির ছাত্র ইসলামী ব্যাংকে কি কাজ? ইসলামী ব্যাংকে তো ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্সের চাকরি করবে। ইসলামী ব্যাংকগুলোতে ইসলামী ব্যাংকের উপরে যার দক্ষতা আছে, ব্যাংকিং সেক্টরে যার দক্ষতা আছে, ওইগুলো নিয়ে যে পড়ছে তার চাকরি করার কথা না? কিন্তু হিসেব করে দেখবেন ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করে 95% হচ্ছে ব্যাংকিং সেক্টরের কোনো ব্যাকগ্রাউন্ড নাই তাদের। ব্যাংকে চাকরি করতেছে, সরকারি চাকরি করতেছে, আইআরএ চাকরি করতেছে, ওই যে সরকারের মন্ত্রী এমপি হয়ে যাচ্ছে। এরপরে সচিব যারা হয় ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, পররাষ্ট্র ক্যাডার। তো পররাষ্ট্র ক্যাডার হওয়ার জন্য আইআর নামে তো একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের লোকজন কেন পররাষ্ট্র ক্যাডার হইতে পারে না?
এটার জন্য কেন নির্ধারণ করা হয় না? তাহলে 4-5 বছর তার লাইফটাকে কেন শেষ করা হয়েছে ইউনিভার্সিটি পড়ায়? এরপরে আবার বিসিএস এর জন্য আরো 5 বছর তাকে পড়তে হচ্ছে কেন? একটা ছাত্রের জীবনের কোনো মূল্য যদি এই বাংলাদেশে থাকতো তাহলে তো এই বাংলাদেশটা উন্নত হতো। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা আছে, আপনাদের জন্য এটা বলছি, এটা এই কারণে এখন বাংলাদেশে রাইট নাও 41 লক্ষ বেকার। সরকার স্বীকৃত দিয়েছে, স্বীকার করেছে যে না আমাদের 27 লক্ষ বেকার আছে, আর কিছু আছে হচ্ছে আনস্ট্রাকচারাল এমপ্লয়, আনস্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, একটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়েড, আনস্ট্রাকচারাল ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, প্রিকিউশনারি একটা সিস্টেম আছে। এইখানে কিছু আছে 5,000 টাকার চাকরি করে অথচ মাস্টার্স পাস করা, 10,000 টাকার চাকরি করে অফার করে অথচ সে অনার্স মাস্টার্স পাস করে, ইউনিভার্সিটি থেকে পাস করা। এই যে ডিসগাইজ আনএমপ্লয়েডের সংখ্যা, অথবা দক্ষতা তৈরি করছে না, তাকে অফার করা হচ্ছে এমন চাকরি যেই চাকরিটা তার পরিবারের স্বাবলম্বিতা তৈরি করতে ব্যর্থ হয়ে যাচ্ছে, এগুলোর পরিমাণ অনেক বেশি। তা আমাদের এই স্ট্রাকচারাল আনএমপ্লয়েড একেবারে বেসরকারি হিসেব অনুযায়ী 41 লক্ষ বাংলাদেশ। আর প্রতি বছর যে পরিমাণে বেকার বের হয় আর কর্মসংস্থানের মধ্যে ডিসপারশনটা প্রায় অনেক বেশি, 3-4 লক্ষ। এগুলো ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এত বেকারের পরিমাণ, পড়াশোনা করে বের হবেন নিশ্চয়তা নাই যে চাকরি পাবেন। ইউনিভার্সিটি কলেজগুলোতে যে দেখবেন ফার্স্ট ইয়ার থেকেই লাইব্রেরিতে লাইন দেয়, ক্লাসরুমে কোনো ছাত্র খুঁজে পাওয়া যায় না কলেজগুলো। ওই সাবজেক্ট পড়ে লাভ নাই, এটা তারা বোঝে ভালোভাবে। তাহলে ওই সাবজেক্ট খুলছো কেন? ওই মাস্টারের বেতন দাও কেন? ওইখানে কেন তাদেরকে প্রমোশন দাও? ন্যাশনাল কলেজগুলোর টিচাররা কেন গবেষণা পত্র করে না? গবেষণা পত্র করে তার প্রমোশন নিতে হবে, এই সিস্টেমটা নাই কেন? টিচার ইভালুয়েশন সিস্টেম বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে নাই কেন? 2 বছর করে পড়াইলে, 3 বছর করে পড়াইলে, 5 বছর 12 বছর হয়ে গেলে প্রফেসর হয়ে গেল। কি দক্ষতা আছে, কি যোগ্যতা আছে, এটার বাছবাছাই নাই। রাজনীতি করলেই তার প্রফেসর হয়ে যেতে হবে। পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে এটা চলে না, আমাদের বাংলাদেশে চলে। এই জন্য ছাত্রদের না পড়ায় রাজনীতির ময়দানে নেতার পিছনে দৌড়ায় টিচাররা, এটাকেই তারা তাদের মেইন গোল মনে করে। ওই দৌড়াইতে পারলেই তো বিসি হয়ে যায়, এটা তো চোখের সামনেই আপনারা দেখতেছেন। বাংলাদেশে সব বিসি হচ্ছে নেতার পিছনে দৌড়ানো লোক। কোন মেধার কোন চর্চাই বাংলাদেশে নাই। জুলাই চেয়েছিল এইটার কনস্ট্রাকটিভ একটা পরিবর্তন হওয়া। আমরা চেয়েছিলাম তরুণ সমাজে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, 2030 সাল পর্যন্ত চলবে, এইটা রিসাফল করার জন্য আমরা চেয়েছিলাম। তরুণদের ট্রেনিং দেওয়ার কথা বলেছিলাম। বিদেশে এত বেশি কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমি পৃথিবীর অনেক দেশে গেছি আল্লাহর রহমতে, গিয়ে এয়ারপোর্টে যে পরিমাণে লোকজন দেখা হয় খুবই ভালো লাগে, কিন্তু টপ লেভেলে পাওয়া যায় না। কিন্তু টয়লেটের আশেপাশে বাংলাদেশের লোক পাওয়া যাবে, ক্লিনার হিসেবে বাংলাদেশের লোক অনবদ্য, অসংখ্য লোক। লোয়ার টায়ারের চাকরিতে, উপরের টায়ারে গিয়ে দেখি ইন্দোনেশিয়ান বেশি, পাকিস্তানি বেশি, ইন্ডিয়ান বেশি। এগুলো দেখি উপরের টায়ারে, ওই জায়গায় আবার বাঙালি কেউ নাই, সব নিচে। সৌদি আরবে গেলে আপনি বুঝবেন, হজ উমরা করতে গেলে চারিদিকে দেখবেন যে আমি বাংলাদেশি মনে আছি, কারণ ক্লিনার আশেপাশে যারা আছে সবাই বাংলাদেশ। এখানে যে সিস্টেম গুলো দুষ্ট চক্র তৈরি করে রাখছে, বিদেশে চাকরি করার জন্য যায় যে এজেন্সির মাধ্যমে, এই এজেন্সি সরকার দল কর্তৃক নিয়ন্ত্রিত। বিদেশে যেতে লাগে 2 লাখ টাকা, এজেন্সির মাধ্যমে গেলে সেটা লাগে 10 লাখ টাকা। 8 লাখ টাকা এজেন্সি লুটে পুটে খায়। তার সাথে মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে মন্ত্রী সবাই জড়িত এই লুটপাটের সাথে। দেশে কর্মসংস্থান নাই, বিদেশে যায় চাকরি করার জন্য, তার বিদেশের এম্বাসি দূতাবাসগুলোতে গিয়ে অভিযোগ দায়ের করার মতো কোনো অবস্থা থাকে না। অভিযোগ দায়ের করবে কিভাবে? ওই লর্ডদের তো পাওয়াই যায় না, ওরা হচ্ছে আবার আমাদের সার্ভেন্ট। এগুলো বিসিএস ক্যাডার না, বাংলাদেশ সিভিল সার্ভেন্ট। কিন্তু এই সার্ভেন্টরা হয়ে গেছে লর্ড। এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাম্বাসেডার আছে, কিন্তু অ্যাম্বাসেডার 12টার সময় ঘুম থেকে উঠতেছে, তার জন্য দেখা করার জন্য মানুষ লাইন দেয়, অথচ তাকে অ্যাম্বাসিতে বেতনই দেওয়া হয় জনগণের টাকা দিয়ে, যে ওই এলাকার ওই রাষ্ট্রের যত বাঙালি আছে তাদের সমস্যা সমাধান করার জন্য। ওদের লাইন পাওয়া যায় না, ওরা খালি প্রোগ্রাম করে বেলায়, প্রোগ্রামে স্টেজে যে বক্তব্য দেওয়ার জন্য মনে হয় তাদেরকে অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়া হয়েছে। এটাই হচ্ছে তারা বুঝে। এই দেশের উন্নতিটা হবে না কেমনে বলে? আমার দেশের 1,55,00,000 ডায়াসপোরা আছে, যাদের রেমিটেন্সের উপরে এই বাংলাদেশ টিকে আছে। $44 বিলিয়ন রেমিটেন্স পাঠায়, নিরেট আয় বাংলাদেশের। এই মানুষগুলো যদি ঠিক হইতো তাহলে অনেক পরিবর্তন হতো। দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম, এজন্য জামাত ইসলাম ভালো না, ক্ষমতায় যেতে পারবে না জামাত ইসলাম। কত মেকানিজম ডেভেলপ করে ফেলছে না, জামাত ইসলামের নিলে আমাদের সব খানা দানা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে যে পরিমাণে দুর্নীতি হয়, এগুলো ট্রান্সপারেন্সি ঠিক থাকলে, আমরা বলেছি যে 3,16,000 কোটি টাকা এডিপিতে যে বরাদ্দ দেওয়া হয়েছে,
এই বরাদ্দ কোন ইউনিয়নে কত টাকা দেওয়া হয়েছে তা সরকারকে প্রকাশ করতে হবে, এবং ওই টাকার পরিমাণ জনগণ সেবা পেয়েছে কিনা তা জনগণের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে নিশ্চিত হতে হবে। যদি এইটা হয়, এক বছরে বাংলাদেশে যে 3 লক্ষ কোটি টাকা এডিবিতে বরাদ্দ থাকে, চিন্তা করতে পারেন, এটা বিশাল একটা অ্যামাউন্ট। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে 1,20,000 কোটি টাকা বরাদ্দ থাকে। কি পরিমাণে মানুষকে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে ফ্রি টাকা দেওয়া যায়, চিন্তা করতে পারছেন? এই টাকাগুলো সব লোপাট করা হয়। ইথিক্যাল প্রবলেমটা এখানে অনেক বড়। এই জায়গাতে আমাদেরকে আরো বেশি গড়ে উঠতে হবে। এখন আপনার রাষ্ট্র আপনার জন্য ধরেন কিছু করবে না, বেকারের ফ্যাক্টরি তৈরি করবে, আপনার কি করার আছে? আপনাকে নিজেকে গড়ে উঠতে হবে। ইসলামী ছাত্র শিবির যেটা করে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে নিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং গাইডলাইন প্রোগ্রাম করে, এরপরে তাদেরকে নিয়ে ল্যাঙ্গুয়েজ ক্লাব তৈরি করে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করার জন্য। যেমন আপনি যদি জার্মান ভাষা জানেন তাহলে জার্মানিতে লেখাপড়া করা ফ্রি, এরপরে চাকরি বাকরি ওইখানে করতে পারবেন। জাপানিজ ভাষা জানলে ওইখানে লেখাপড়া ফ্রি। প্রচুর স্কলারশিপ। যদি চাইনিজ ভাষা শুধু জানেন, চায়না স্কলারশিপের অভাব নাই। ফ্রান্সে পড়াশোনার অবারিত সুযোগ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা যদি জানেন। কানাডায় গিয়ে সেটেল হওয়ার সুযোগ আছে যদি ইংলিশটা আপনি ভালোভাবে জানেন, আইএলটিএস এর স্কোর ভালো থাকে, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি আপনার ক্ষেত্রে অনেক ভালো একটা ক্যারিয়ার গড়ে তুলবে। আপনার ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি নাই, আপনি যদি মনে করেন ভাই আমার দ্বারা কি বিদেশে পড়াশোনা হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, না, বিদেশের 1000 র্যাঙ্কিং এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই। তো আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন ওইটা বিদেশের কেউ আসলে দেখবেও না। আপনার সার্টিফিকেট থাকলে ঢাকা ইউনিভার্সিটির যা আপনিও তাই, ওদের কাছে সবই সমান, শুধু রেজাল্টটা লাগবে, ল্যাঙ্গুয়েজে স্কোরটা লাগবে। তাহলে আপনি এটা গড়ে তোলেন। ইসলামী ছাত্র শিবির সেই ল্যাঙ্গুয়েজ অফারটা করে হাজার হাজার ছাত্রকে আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় আনি। আমাদের এখন চলছে এসএসসি পরীক্ষা যারা দিয়ে ফেলছে, এরা তো এখন ফ্রি আছে, তাদের নিয়ে আমরা ইথিক্যাল অ্যান্ড কম্পিউটার স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালাচ্ছি। হাজার হাজার ছাত্ররা এই প্রোগ্রামের আওতায় আসছে, তারা এই সার্ভিসটা নেওয়ার চেষ্টা করছে, ইফিসিয়েন্ট করে গড়ে তুলছে। আমরা প্রি কলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম করি। বাংলাদেশের সবচেয়ে টপ রেজাল্ট যারা এসএসসির পরে করবে, এই টপ রেজাল্টধারীদেরকে নিয়ে আমরা একটা ক্লাব ক্যাম্প করব। ওই ক্যাম্পের ভিতরে তাদেরকে পূর্ণাঙ্গ কম্পিউটার এবং ইংরেজি ভাষাটা শিখাই দেবো। এর মধ্য দিয়ে আমরা দেখেছি এই ক্যাম্প যারা করে তাদের শতভাগ বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়, প্রফেশনালি খুব ভালো করে। এই সার্ভিসগুলো ইসলামী ছাত্র শিবির দেয়। এরপরে আপনি বিসিএস এর পরীক্ষা দিতে চান, সরকারি চাকরি করতে চান, সেই রিলেটেড সকল শীট গাইড প্রোভাইড করা কোচিং সার্ভিস ইসলামী ছাত্র শিবিরের আছে। আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য এক ধরনের এলএমএস সফটওয়্যার ডেভেলপ করেছি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা অক্সফোর্ডের সিস্টেমের মধ্য দিয়ে ইউডেমের মতো করে আমরা এই সিস্টেমটা ডেভেলপ করেছি। স্টুডেন্টদের জন্য একেবারেই নামমাত্র মূল্যে আমরা একটা হাইব্রিড মডেলের এই সার্ভিসটা আপনাদেরকে প্রোভাইড করব। চাকরির জন্য যত ধরনের একাডেমির বাইরে স্কিল দরকার, সেই স্কিলগুলো ট্রেনিং দিয়ে আমরা আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করব, এবং সার্টিফিকেটটা শো করে দেশে বিদেশে সব জায়গায় জবের ক্ষেত্রে আপনি প্রেফারেন্স পাবেন। বর্তমান সময়ে আপনার এই যে কলেজে পড়তে আসছেন, এই কলেজে যা শিখাবে আর চাকরির বাজারে গিয়ে দেখবেন আসমান জমিন তফাৎ। এখন দরকার আপনার এআই শেখা, এখন দরকার আপনার জিমিনাই শেখা, এখন দরকার চ্যাট জিপিটির ব্যবহারটা শেখা, পাইথন শেখা, সি প্লাস প্রোগ্রামিং শেখা, কোডিং শেখা। আপনার এখন মানে বিজনেস মডেলগুলো ভিন্নভাবে রান হচ্ছে, ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন কার্যক্রমগুলো শেখা দরকার। এগুলো নিজ উদ্যোগে আপনি শেখার চেষ্টা করবেন। ইসলামী ছাত্র শিবির এই ক্ষেত্রে আপনাকে অ্যাসোসিয়েশন করবে। বিদেশে হায়ার স্টাডি করতে যান, আল্লাহর রহমতে দুনিয়ার সব দেশেই ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা এখন এস্টাবলিশড আছে। যে বিদেশে যেতে চায়, পড়তে চায়, আমাদের একটা ব্রিজিং প্রজেক্ট আছে, আমরা পার্সন টু পার্সন কানেক্ট করাই দিই। আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট আছে, হায়ার স্টাডি ডিপার্টমেন্ট আছে। এই ডিপার্টমেন্টগুলো আপনাদেরকে অ্যাসোসিয়েশন করবে রিসার্চ পেপার পাবলিকেশনের জন্য, বড় বড় জার্নালে পাবলিকেশনের জন্য, টিচার এঙ্গেজ করে দেওয়ার সকল কার্যক্রম ইসলামী ছাত্র শিবির করে। স্টুডেন্ট এঙ্গেজমেন্ট যত প্রোগ্রাম আছে উদ্বুদ্ধ করার মতো, অনার্সের কথাগুলো আমি বললাম, স্কুল কলেজ স্তরে স্তরে আমাদের এই প্রোগ্রামগুলো আছে, স্তরে স্তরে আমাদের পাবলিকেশন এবং প্রচারণাগুলো আছে। আপনারা আমাদের ওয়েবসাইটের সাথে যদি থাকেন এবং দায়িত্বশীলদের সাথে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেন, অনেক সার্ভিস আপনারা পাবেন। আমরা স্টুডেন্ট ওরিয়েন্টেড এই কাজগুলো আপনাদের জন্যই করে থাকি। একজন প্রশ্ন করছে ছাত্র শিবিরের আয়ের সেটা বলে ফেলছি। ক্যাম্পাসের সকল ছাত্র সংগঠনের সাথে সহযোগিতা সংস্থানের মাধ্যমে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরিতে ছাত্র শিবিরের পদক্ষেপ কি? সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, এবং আমরা সেটা রাখছি। কেউ আঘাত করলে পাল্টা আঘাত করছি না, ধৈর্য ধারণ করার চেষ্টা করছি। আমাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করছে, আমরা উত্তপ্ত হচ্ছি না। গায়ে পরে ঝগড়া করার চেষ্টা করে, গায়ে পরে ঝগড়া করছি না। আমরা নীতি অবলম্বন করছি, আমার এই ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই
যে মনে করেছে পথ, যে মনে করেছে পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে করেছে মত, আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাদি তার ঘর। আমরা যে আমাকে মারতে চায়, আমাকে আঘাত করতে চায়, লাঠির আঘাত দিলে আমরা বলছি ফুলের টোকা দিও, ফুল দিয়ে বরণ করে নিও তাকে। গালি দিলে গালির উত্তর গালি দিয়ে দেওয়ার দরকার নাই। উহারা প্রচার কোনো হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। সহাবস্থানের রাজনীতি তৈরির ক্ষেত্রে এক পক্ষ না এক পক্ষকে নমনীয় হতে হবে এবং তারা তাদের ভুল বুঝতে পারবে। আমরা আমাদের জায়গা থেকে সেই পরিবেশ মেনটেন করার জন্য চেষ্টা করছি, প্রতিটা ক্যাম্পাসে ভায়োলেন্স ফ্রি রাখার জন্য যা করণীয় ইসলামী ছাত্র শিবির তাই করছে। ইভেন আপনারা দেখবেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যারা ভিপি জিএস পদে নির্বাচিত হয়েছে, এই বেচারাদের ছাত্র জীবন যেদিন শেষ হয়েছে, অর্থাৎ মাস্টার্সের সার্টিফিকেট রেজাল্ট দিয়েছে, সার্টিফিকেট হাতে নেওয়ার আগেই রেজাল্ট দিয়েছে সকাল 10টায়, বলেছি 12টার মধ্যে হল ছাড়তে হবে, 12টায় রেজাল্ট দিলে বলছি 1টার মধ্যে হল ছাড়তে হবে। তুমি ভিপি হও, জিএস হও, এজিএস হও, অমুক সম্পাদক তমুক সম্পাদক, ছাত্র শিবিরের এটা দেখার সময় নাই। ছাত্র শিবিরের মূল স্ট্যান্ড হচ্ছে তোমার ছাত্রত্ব নাই, তুমি নতুনদের জন্য হলটা ছেড়ে দিয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের কোনো ভিপিজিএস হলে থাকে না, কারণ তাদের রেগুলার মাস্টার শেষ হয়ে গেছে, এমফিল পিএইচডি করছে অথবা ইমিডিয়েট মাস্টার শেষ হয়ে গেছে। সুতরাং তারা যতই নির্বাচিত ভিপিজিএসি হোক কেন, হলে তারা রেগুলার ছাত্ররা, রেগুলার অনার্স মাস্টার্সের ছাত্ররা থাকবে। এটার কারণে অন্যান্য ছাত্র সংগঠন যে হল দখলের রাজনীতি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে 10টা 15টা 20টা করে করে হলের সিট ভাগাভাগি করা, ছাত্ররা এসে নেতার পেছনে পা টিপবে, বড় রুম গেস্ট রুম কালচার তৈরি করবে। একটা রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 80 জনের আবাসন, সেখানে 160 জন করে রাখতো, কোনো কোনো সময় 200 ছাড়াই যেত। ঘুমাতো হচ্ছে ইলিশ ফাইল দিয়ে, কেসকি ফাইল দিয়ে। ইলিশ ফাইল বুঝেন, একজনের পার ভিতর থেকে আরেকজনের পা দিয়ে, একজন এরকম কাত হয়ে শুয়ে আছে, আরেকজন এইভাবে কাত হয়ে শুয়ে আছে, নড়ার সুযোগ নাই, চড়ার সুযোগ নাই। নেতার পেছনে মানে দরিদ্র পীড়িত মানুষ কি করবে? ঢাকা শহরে এত টাকা দিয়ে তো তারা থাকার মতো কোনো অবস্থায় নাই। এ কারণে তারা ওইভাবে ইলিশ ফাইল কেসকি ফাইল দিয়ে হইলেও থাকছে। আর ওইখানে থাকার শর্ত হইলে আমার পিছনে যখন ডাকবো তখন মিছিলে যেতে হবে, মিছিলে না গেলে আবার গণরুম গেস্ট রুমে নিয়ে গিয়ে টর্চার করবে। এগুলো সব ভেঙে দিয়ে আমরা ওইগুলো সেপারেট রুম তৈরি করে দিয়েছি। এখানে আর কোনো গণরুম গেস্ট রুম চলবে না। এক নেতার এক সিটে একজনের বেশি থাকতে পারবে না, একজনের অধিক থাকলেই সাথে সাথে আমরা প্রোটেক্ট করব। ক্যাম্পাসগুলো আমরা নিরাপদ করার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। কোন ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির হল কেন্দ্রিক, গণরুম গেস্ট রুম কেন্দ্রিক কোনো ধরনের অন্যায্য বিষয়গুলো টলারেট করছে না এবং এই ব্যাপারে আমরা সচেষ্ট ভূমিকা পালন করছি। ছাত্র রাজনীতিতে সহিংসতা, ক্যাম্পাস সংঘর্ষে আচ্ছা বলছি, বর্তমান জেনারেশন বা জেনজের প্রযুক্তি নির্ভর এবং তাদের চিন্তা ভাবনা অনেকটাই ভিন্ন। আধুনিক তরুণ প্রজন্মে ইসলামী সুন্দর আদর্শের দিকে আকৃষ্ট করতে ছাত্র শিবির নতুন কি ধরনের চিন্তা ভাবনা করছে, কৌশল নিচ্ছে? বর্তমান সময়টা একটা ঝড় চলছে, এই ঝড়টা একদিন থেমে যাবে, সোশ্যাল মিডিয়ার ঝড়। এবং বলা হচ্ছে এত বেশি অশ্লীলতার মধ্যে টিনেজার এবং ইউনিভার্সিটি কলেজের এই ছাত্ররা ঢুকে যাচ্ছে, মারাত্মক লেভেলের খারাপ অবস্থা। আপনারা দেখবেন বোনদের এখন একাডেমিক ক্যারিয়ার এবং প্রোফাইলটা অনেক হাই, ভাইয়েরা এখন আর পারতেছে না। এর কারণটা কি জানেন? ওই যে অল্প বয়সে ডিভাইস পেয়ে যায়, হুন্ডা পেয়ে যায়, গুন্ডা হয়ে যায়, কিশোর গ্যাং তৈরি করে, ক্যারিয়ারটাই ধ্বংস করে দেয়। একটা সময় নিজের অস্তিত্ব চিনে না। মেডিকেল কলেজে এখন 67% হচ্ছে ফিমেল স্টুডেন্ট, 33% মেল স্টুডেন্ট। সার্চ সাইট দিয়ে মেল খুঁজে পাওয়া যায়। ইউনিভার্সিটিতে এই বছর 57% ফিমেল স্টুডেন্ট। ক্যান ইউ ইমাজিন? ইভেন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতেও এখন ফিমেল স্টুডেন্টের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, কিন্তু এটা প্রপোর্শনেটেড, সমান্তরাল থাকার কথা ছিল। বোনেরা এখনো রেস্ট্রিক্টেড ফ্যামিলি বন্ডিংস এর মধ্যে থাকে, বাবা মা কেয়ার নেয়, সামাজিকীকরণ আছে, পারিবারিক একটা শৃঙ্খলা বোধ আছে। এ কারণে তারা লেখাপড়ার দিক থেকে এগিয়ে যাচ্ছে। চাকরি প্রাপ্তিতে বিসিএস ক্যাডারের মধ্যে এখন 70% মেয়েরা হয়। যে কোনো কর্পোরেট হাউসের চাকরিতে জ্ঞান গরিমায় সার্টিফিকেট এরা আগায়। আর ছেলেরা কি করে? টিকটকার, ইনস্টাগ্রাম নিয়ে পড়ে আছে, রিলস ভিডিও তৈরি করছে, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়া তো আনপ্রেডিক্টেড একটা ইনকামের সোর্স। হঠাৎ করে সোশ্যাল মিডিয়া বলল এখন থেকে সকল ইনকাম বন্ধ করে দিলাম, মার্কেট প্লেস আমাদের নিয়ে আসে, আর দেবো না। ফেসবুক বলছে এখন আর ইনকাম আগের মতো দেয় না। অনেকের মাথায় হাত পড়ে গেছে, লেখাপড়াও করি নাই, সার্টিফিকেটটাও নাই, এখন কি করবো? আবার এখানেও টাকা ইনকাম নাই, পরিবার পরিজন নিয়ে অভাব অনটনে জীবন শুরু। এটা সোশ্যাল মিডিয়া একটা ট্রেন্ড, একটা ঝড় চলছে। এই ঝড়টা ভেঙে চুরে খান খান হয়ে যাবে।
তছনছ হয়ে যাবে একটা সময়। এই জেনারেশন ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের অ্যালগরিদম গুলো এমন ভাবে সেট করা, আপনি যে কালার কম্বিনেশন পছন্দ করেন, আপনি যেই ভিডিও দেখেন ও সেই ভিডিও আপনার সামনে নিয়ে আসবে। আপনি এআই এর মাধ্যমে ও এমন ভাবে আপনার সাইকোলজি স্টাডি করে, আপনি মনে মনে কি চিন্তা করতেছেন ওইটাও সে রিড করে ওই জাতীয় ভিডিও আপনার সামনে নিয়ে আসবে। আপনি কোন জিনিস কোন প্রোডাক্টের অভাব ফিল করছেন, অ্যালগরিদম সেট করা ওই প্রোডাক্টটা আপনার সামনে বারবার আসবে। মেয়েদের জন্য মেয়ে আইটেমের প্রোডাক্ট, লেডিস আইটেমের প্রোডাক্ট গুলো বেশি যায়। ছেলেদের জন্য যেমন পাঞ্জাবি গেঞ্জির প্রোডাক্ট এইসব বেশি যায়। এগুলোর জন্য ফেসবুককে পে করতে হয়। আর এটা একটা মার্কেট প্লেস তৈরি করছে, বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট প্লেস। মার্ক জাকারবার্গ পৃথিবীর এখন শ্রেষ্ঠ ধনীদের একজন, বিলিয়ন বিলিয়ন ডলার তার যে টাকা আছে তা দিয়ে বাংলাদেশকে সে কিনে নিতে পারে, এবং বাংলাদেশের টোটাল জিডিপি দিয়ে 1.5 গুণ বেশি তার হচ্ছে সম্পদের পরিমাণ। এত টাকার মালিক হয়ে গেছে এক ব্যক্তি। কেন ইমাজিন, ফেসবুকের মাধ্যমে এত টাকা ইনকাম করছে সে। এই ফেসবুকে ইনকাম হয় কিভাবে? আপনি যে ভিডিও ভিউ দেখেন এগুলো না, ওইখানে অ্যাডভার্টাইজ দেওয়া হয়, মার্কেট প্লেস তৈরি হয়ে গিয়েছে। কনসেপ্ট কিনে নেয় যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী শহরে, মাইজদি শহরে এই মানুষগুলো কোন প্রোডাক্ট পছন্দ করে, কি অ্যাডভার্টাইজ পছন্দ করে, তা সম্বন্ধে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বলে আমাদেরকে তোমরা অ্যাডভাইস দাও। এই অ্যাডভাইস ফেসবুকের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারে কিনতে হয়। তারা অ্যাডভাইস দেয় প্রোডাক্ট কিভাবে লঞ্চ করলে তুমি ভালো করবে, এটা অ্যানালাইসিস করে দেয়। এইভাবে একটা মার্কেট প্লেস তৈরি করে রাখছে। যুবকদের ইথিক্স নষ্ট হয়ে গিয়েছে, নন ভ্যালুস কিছুই নাই, অশ্লীলতায় ডুবে আছে। এবং অশ্লীলতার কারণে এখন সায়েন্টিস্টরা বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, একটা মাদকাসক্ত মানুষের মস্তিষ্কের গড়ন যেমন হয় ঠিক তেমন মস্তিষ্কের গড়নই একজন ব্যক্তি যিনি এই সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হন তার ভিতরে তৈরি হয়। এ থেকে বাঁচার জন্য আপনাকে এখন সময় এইটা ছাড়েন, এই সময়টা পড়াশোনার সময়, নিজেকে গড়ে তোলার সময়। দয়া করে এই জায়গা থেকে বের হয়ে এসে বইয়ের দিকে নজর দেন, পড়েন। আপনাকে কে নিয়ন্ত্রণ করবে ঘরের মধ্যে গিয়ে? সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন আপনাকে দিনে দিনে শেষ করে দিচ্ছে। আপনাকে ইসলামী ছাত্র শিবির আহ্বান জানায় কোরআন সুন্নাহের দিকে, ভালো ভালো কন্টেন্ট, সুন্দর একটা জীবনের দিকে আসেন। দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাচ্ছে, দাম্পত্য কলহ বেড়ে যাচ্ছে, পরকীয়া সম্পর্ক বেড়ে যাচ্ছে। এ কারণে সামাজিকভাবে এখন আমাদের অস্থিতিশীল অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন আমাদেরকে শেষ করে দিচ্ছে। এ থেকে নিজেকে গড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেভাবে নিজেকে গড়ে ওঠার তৌফিক দান করুন। ইসলামী ছাত্র শিবির আপনাদের নান্দনিক ভবিষ্যৎ কামনা করেন। ভবিষ্যতে ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে থাকবে সকল কাজের ক্ষেত্রে। আপনাদের সুন্দর একটি ভবিষ্যৎ এবং জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো সাদ্দাম ভাইয়ের বক্তব্য এবং ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।